Hello guys, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 9 subject English part grammar অর্থাৎ এই রাইটিং স্কিলের মধ্যেই কিন্তু আজকে তোমাদের সামনে আলোচনা করব। টপিকটা হচ্ছে আর্টিকেলস। আর এই আর্টিকেলসটা কিন্তু আসে কিভাবে? আর্টিকেলস আসে প্রিপজিশনের সাথে আর্টিকেলস মিশিয়ে আসে। তো এই প্রিপজিশনের সাথে যখন আর্টিকেলস মিশিয়ে আসে তখন এই আর্টিকেলসগুলোকে চেনার দায়িত্ব কিন্তু আমাদের। আর কোথায় আর্টিকেলস বসবে আর কোথায় বসবে না, কোথায় প্রিপজিশন বসবে আর কোথায় বসবে না, এই দায়িত্বটা কিন্তু আমাদের। অর্থাৎ সেই দায়িত্বটা পালন করার জন্যই কিন্তু আজকে আমি তোমাদের সামনে এই ভিডিও শেয়ার করছি। অর্থাৎ যে আর্টিকেলসগুলো আছে সেই আর্টিকেলসগুলো কোথায় বসাবো আর আর্টিকেলসগুলো কী এটা কিন্তু জানতে হবে। এটা যদি না জানি তাহলে কিন্তু আমরা 8 পাস করেছি, অর্থাৎ 8-এ কিছু আর্টিকেলস পড়েছি, তার আগের ক্লাসে একটু জেনারেলি আর্টিকেলস পড়েছি। অর্থাৎ এ অ্যান দিকে আর্টিকেলস বলে, অর্থাৎ ভয়েল দিয়ে শুরু হলে অ্যান বসে, কনসোনেন্ট দিয়ে শুরু হলে এ বসে, এটুকুই শিখেছি। আর যদি পাহাড় পর্বত নদী সমুদ্র থাকে তাহলে দি বসে, এটা জেনেছি। কিন্তু আমরা 8-এ উঠে তার চেয়ে একটু বেশি জেনেছি। এবার 9-এ উঠে কিন্তু আমাদের সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে কি না, এই আর্টিকেলসের বোঝা। অর্থাৎ এই আর্টিকেলসের বোঝা মাথায় নিয়ে আমাদের চলতে হবে কতদিন পর্যন্ত? অর্থাৎ এইচএস পর্যন্তই চলতে হবে। আর এইচএস পর্যন্ত চলতে গেলে সেই বোঝাটাকে হালকা করতে হবে। আর বোঝাটাকে হালকা করতে পারলে কিন্তু কী হবে, আমাদের ফার্স্ট সামেটিভ তথা 2026 সালে আমরা যে পড়েছি, অর্থাৎ আমাদের ফার্স্ট সামেটিভে কিন্তু পরীক্ষাতে আর্টিকেলস কিন্তু আছে। আর সেখানে কিন্তু আমাদের নম্বর নিতে হবে কত? বা 95 অ্যাবাভ মার্কস। তাই রাইটিং স্কিলটা শক্তপোক্ত, অর্থাৎ রাইটিং স্কিলে যদি আমরা শক্তপোক্ত না হই তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা চলতেই থাকবে এবং সেই সমস্যাটা চলবে একদম এইচএস পর্যন্ত, অর্থাৎ 12 ক্লাস পর্যন্ত চলবে। তাই আমি বোর্ডে কিছু লিখেছি, লেখার সাথে সাথে তোমাদের আর্টিকেলস সম্পর্কে কিন্তু একটা ধারণা এসে যাবে এবং তোমরা আর্টিকেলস বসাতে পারবে। তাই আজ কিন্তু প্রথম পার্ট একটা সিম্পল ভাষাতে কি আর্টিকেলস কীভাবে আর্টিকেলস করতে হয় এটা সম্পর্কে আলোচনা করব। পরে আমি আরেকটা ভিডিও শেয়ার করব, অর্থাৎ পার্ট 2 শেয়ার করব। পার্ট 2 শেয়ার করার সাথে সাথে তোমাদের সমস্যা যেটুকু থাকবে সেটুকু একদম ধুয়ে মুছে শেষ হয়ে যাবে, অর্থাৎ আর সমস্যা বলে কিছু থাকবেই না। তাই চলো দেখো আমরা কিভাবে অর্থাৎ আমি কিভাবে তোমাদের এই আর্টিকেলসটা বোঝাই। দেখো এখানে আমি লিখেছি যে ক্লাস 9 সাবজেক্ট ইংলিশ গ্রামার টপিক আর্টিকেলস পার্ট 1। এই পার্ট 1 কিন্তু আজকে শেয়ার করব। দেখো শেয়ার করার সাথে সাথেই দেখো এখানে শেয়ার করেছি হোয়াট আর আর্টিকেলস, অর্থাৎ এ অ্যান্ড দি আর কল আর্টিকেলস, অর্থাৎ এ অ্যান্ড দিকেই আমরা আর্টিকেলস বলি। আর তারপরে জানবো হাউ মেনি টাইপস অফ আর্টিকেলস আর দেয়ার, নেম দেম। তাহলে দেয়ার আর 2 টাইপস অফ আর্টিকেলস, ডেফিনিট আর্টিকেল অ্যান্ড ইনডেফিনিট আর্টিকেলস। ডেফিনিট আর্টিকেল মানে কি? নির্দিষ্ট করে বলা, অর্থাৎ দা। আর ইনডেফিনিট আর্টিকেলসটা কি? এ আর অ্যান, অর্থাৎ এ আর অ্যানকে ইনডেফিনিট আর্টিকেল বলে আর দিকে ডেফিনিট আর্টিকেল বলে। এটা কিন্তু আমরা জেনে গেলাম। তো এখানে দেখো আমরা লিখেছি 2 নম্বর কোশ্চেন থেকে হাউ মেনি টাইপস অফ আর্টিকেলস আর দেয়ার, নেম দেম। There are 2 types of particles, they are definite article and indefinite article। তোমরা কিন্তু এখান থেকে তুলে নেবে। After that we learn that question number 3, what is called the definite article? Give example. দেখো the is called the definite article because it points to some particular person or thing, that is called definite article. Example দেখো the Bible, এই দেখো বাইবেল একটা ধর্মগ্রন্থের নাম, দা নির্দিষ্ট করে বলেছি। দ্য মুন, দ্য আর্থ, দ্য সানও হবে। তো দেখো এরকম নির্দিষ্ট করে বোঝালে কিন্তু ডেফিনিট আর্টিকেল হবে। অর্থাৎ দ্যাট লার্ন দ্য কোশ্চেন নাম্বার 4, অর্থাৎ হোয়াট, অর্থাৎ হোয়াট আর ইন দ্য হোয়াট আর, এই যে হোয়াট আর হবে, হোয়াট আর হবে, হোয়াট আর ইনডেফিনিট আর্টিকেলস। গিভ এক্সাম্পল। দেখো এ and an are called indefinite article because they do not point out a particular person or thing, that is called indefinite article. দেখো a book, a pen and orange, অর্থাৎ আমরা জানি ছোট্টবেলা থেকে আমরা শিখে এসেছি যে when the word begin with a e i o u তখন কিন্তু কি হয়, an বসে যায়। কিন্তু আমরা এটা জেনেছি তার সাথে সাথে যে when the word begin with consonant we use অ্যান।
এটা কিন্তু আমাদের জন্ম থেকে জানা, এটা কিন্তু আমাদের জানতেই হবে। কিন্তু দেখো এর পাশাপাশি আরও কিছু আমাদের জানতে হবে। যদি ধরো যদি তোমাকে বলে আচ্ছা বই ইংরাজি কি, তুমি বলো, তুমি বলবে বই ইংরাজি বুক। যদি তোমাকে জিজ্ঞাসা করি যে একটি বই ইংরাজি কি, ও বলবে এ বুক। এবার তোমাকে যদি জিজ্ঞাসা করি যে দুটো বই ইংরাজি কি, টু বুকস। আবার ঘুরিয়ে তোমাকে যদি জিজ্ঞাসা করি যে আচ্ছা বইগুলি ইংরাজি কি, তাহলে বুকস। তাহলে আমরা বইটি একটি বই, বইগুলি হলো। এবার যদি তোমাকে আবার ঘুরিয়ে জিজ্ঞাসা করি যে বইটি ইংরাজি কি, তখন কি বলবে, তখন কিন্তু দ্য বুকই এসে যাবে। কেননা এই যে দ্য বুক বলছি কেন নির্দিষ্ট করে বলছি, অর্থাৎ বইটি। তাহলে আমাদের এই ছোট্টবেলার যে রুলস, অর্থাৎ আমরা ছোটোবেলায় মা কাকিমা জেঠিমার কাছ থেকে শিখেছি, বা স্কুল থেকে আমরা আস্তে আস্তে বড় হয়েছি, বড় টিচারের কাছে গিয়েছি, শিখেছি, স্কুল থেকে জেনেছি, জানতে জানতে কিন্তু আমরা সেই নিয়মটার সাথে সাথেও কিছু ব্যতিক্রমী নিয়ম কিন্তু আমরা শিখেছি। এবার দেখো যদি আমরা বলেছি যে যদি when the words begin with vowel we use an, যদি বলে যে আমব্রেলা ইউ দিয়ে শুরু, কিন্তু তাহলে কী হবে, ইউ দিয়ে শুরু হলে তো অ্যান আমব্রেলা হওয়ার কথাই ছিল, কিন্তু হচ্ছে না, আমাদের ছোটোবেলার রুলস খাটছে না। কেন না, দেখো এই আমব্রেলা উচ্চারণ করতে কী আসছে, ইউ এর উচ্চারণ ইউ এর মতো আসছে, এই জন্য অ্যান আমব্রেলা না হয় এ আমব্রেলা হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এই যদি বলে যে দিয়ে ড্যাশ এ ড্যাশ ওয়ান আইডিয়ার অর 1 রুপি নোট, এই যে 1 রুপি, 1-এর ও তো ভায়েল দিয়ে শুরু, তাহলে তো অ্যান হওয়ার কথাই ছিল, কিন্তু হবে না। ওই যে ও এর হচ্ছে ওয়ার মতো, ডাব্লিউ আর ইউ এর হচ্ছে ইউ এর মতন যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমী রুলসটা খাটবেই। আর আমার ওই কনসোনেন্ট দিয়ে শুরু, অর্থাৎ কনসোনেন্ট দিয়ে শুরু হলেই যে এ বসবে তার কোনো মানে নেই, আবার ভায়েল দিয়ে শুরু হলেই যে অ্যান বসবে তারও কোনো মানে নেই। আবার ভায়েল দিয়ে শুরু হোক আর কনসোনেন্ট দিয়ে শুরু হোক, যেখানে যা দিয়ে শুরু হোক না কেন, তখন করে যদি নির্দিষ্ট করে বলি তখন কিন্তু দা বসবে। আর কি বসবে, দা ব্যবহারের নিয়মটা কি, অর্থাৎ ইউনিভার্সাল যেগুলো, ধরো স্টার্স, মুনস, হিস্ট্রিক্যাল ডেটস, মান্থ, রিভার্স, লেকস, সিস, ওশানস, ওয়াটারফলস, ডেজার্ট, এইগুলো যদি হয় তাহলে কিন্তু কী হবে, দা বসবে, অর্থাৎ সেগুলো নির্দিষ্ট করে বলা হয়। যদি নির্দিষ্ট করে না বলা হয় তাহলে কিন্তু সেটায় দা বসবে না। তাহলে আমরা এ, অ্যান আর দি এর ব্যবহারটা কিন্তু খুব ভালোভাবেই জেনে গেছি। এর মধ্যে আর একটা দোসর এসে হাজির হয়, সেই দোসরটা কি জানো না, এই প্রিপোজিশন কিন্তু আবার এসে হাজির হয় ওই আর্টিকেলসের সাথে মিশিয়ে দেওয়া হয়, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। তাহলে তো আমাদের মাথা ঘুরতে থাকে এবং আমরা কনফিউজড হয়ে যাই যে কী করব, তাহলে কি করব, সেখানে আর্টিকেলস হিসাবে কি বসাবো নাকি এখানে আর প্রিপোজিশন বসাবো, এই নিয়ে কিন্তু আমাদের মধ্যে কিন্তু মাথায় খুবই চাপ পড়ে। অর্থাৎ আমরা তখন বেছে অর্থাৎ সেন্টেন্স পড়ে নিয়ে আমাদের করতে হবে কি, সেন্টেন্সটা পড়ার পরেই আমাদের কিন্তু ডিসিশন নিতে হবে যে এটা নির্দিষ্ট করে বলেছে কিনা, প্রপার নাউন কিনা, বা কোনো ইউনিভার্সাল কিনা, কোনো ইটার্নাল কিনা, এই সমস্ত কিছু ভেবে নিয়ে, বা উচ্চারণগত দিক থেকে কোনো সমস্যা আছে কিনা, এই সমস্ত দূর করার পর যদি আমরা এইভাবে এগোতে থাকি তাহলে কিন্তু খুব সহজ উদাহরণের মধ্যে দিয়ে কিন্তু আমরা আর্টিকেলসটা জানতে পারবো। আর আর্টিকেলসটা জানতে পারলেই কিন্তু সমস্যাটা দূর হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি বেস ধরে আর্টিকেলসটা শিখি তাহলে আমার মনে হয় না যে কোনো রকম সমস্যা তোমাদের ছুতে পারবে। আর তার সাথে যে বললাম যে দোসর এসে হাজির হয় প্রিপোজিশন ওই যে আর্টিকেলসের মতোই দেখতে, সাধারণত ইন, অন, আন্ডার এই সমস্ত কিছু থাকে, তখন ওই ইন, অন, আন্ডার, অ্যাবাভ, বিসাইড, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড দিয়ে মিশিয়ে এ অ্যান্ড দিয়ে মিশিয়ে একটা বেশ একটা জগা খিচুড়ি, বোঝো তো, এই জগা খিচুড়ি ব্যাপারটা করে দেবে। তখন কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই কী বসাবো। এই যে কনফিউজ থেকে হওয়ার আগের মুহূর্তে কিন্তু আমাদের এটা ঠিক করে নিতে হবে যে আমরা কি বসাবো সেটা ঠিক করে নেওয়া। তাহলে কিন্তু আজকে কিন্তু নর্মাল ভাষায় এগুলো কিন্তু উদাহরণটা দেওয়া হলো, কিন্তু বোঝানো হলো, অর্থাৎ আর্টিকেলসটা কীভাবে করবো, কীভাবে এটাকে ধরবো, কীভাবে এটাকে করছি, অর্থাৎ কোনভাবে দেখলে পরে এটাকে আমরা দা বসাবো বা আন বসাবো বা এ বসাবো, এগুলো বসাবো। আর এরই সাথে সাথে কিন্তু সেকেন্ড পার্ট যখন শেয়ার করবো তখন কিন্তু আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ সেখানে জটিল সেন্টেন্সের মধ্যে থাকবে যেগুলো নাকি তোমাদের 9-এর ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আমি বলবো এই ভিডিওটি তোমরা ভালো করে দেখো, প্রয়োজনে কি করবে না কমেন্ট বক্সে লিখে জানাবে কোনো অসুবিধা হলে, আর প্রয়োজনে একটা করে লাইক দিয়ে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নতুন যারা বন্ধু হচ্ছ তারাও কিন্তু কি করবে, ভিডিওটি দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে দেবে আর কি করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।
তাহলে কি হবে, বন্ধুরাও কিন্তু জানতে পারবে। অর্থাৎ দেখো, বিদ্যা যত দেবা ততই কিন্তু বাড়তে থাকবে। এই যে আমি বলছি, আমার এক্সপিরিয়েন্সটা আরও গ্যাদার হচ্ছে। তোমরা যদি বন্ধুদের সাথে শেয়ার করো, তোমাদেরও তাই হবে। তাই তোমরা যদি বন্ধুদের সাথে শেয়ার করো, আমরাও উৎসাহিত হব, আর এরকম মজাদার গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকে এখানেই শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।